শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ রবিবাসরীয় সন্ধ্যা শুনব আপনাদের সাথে আপনাদের পাঠানো ছাদ কাহিনী। প্রিয় বন্ধুরা, আপনারা এত চিঠি পাঠিয়েছেন যে আজকে একটি বাড়তি দিন আমাদের বের করতে হলো। হ্যাঁ, ইতিমধ্যে যুক্ত হয়েছেন অনেক বন্ধু। বোঝাই যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই কিন্তু, সমস্ত পত্রবন্ধুই কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 61তম পর্ব, এ পক্ষের বিষয় ছাদ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে মালবিকা আর বিদিশা। সঙ্গে আছেন সৌমেন্দ্রনাথ জানা, লিখছেন এলাম আসরে। বৃন্দাবন ঘোষ লিখছেন এসে গেছি ছাদের তলায়। আশিস চক্রবর্তী লিখছেন এসে বসলাম। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন চলে এসেছি। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অতি অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। দেবজিৎ ঘোষ লিখছেন অনেকদিন পর এলাম পত্রালিতে, পরীক্ষাজনিত কারণে ব্যস্ত ছিলাম কয়েকদিন। সঙ্গে আছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। বন্ধুরা, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। চলে যাব আপনাদের চিঠির পাতায়, শুনবো আপনাদের ছাদ কাহিনী। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় বন্ধু পত্রালি, বৈচিত্র্যময় এই পৃথিবী। এখানে নানা লোক নানা রকমভাবে বসবাস করে। কেউ ছাদের নিচে, কেউ বা ছাদহীন খোলা আকাশের তলায়। যাদের কোনো ছাদ নেই, বছরের 365টি দিনই তাদের কষ্ট। রোদে পুড়তে হয়, জলে ভিজতে হয়। সমুদ্র উপকূলবর্তী মানুষেরা যারা টিন, টালি, অ্যাসবেস্টার্স এর ছাদ বিশিষ্ট ঘরে বাস করে, তাদের দুশ্চিন্তার অন্ত নেই। ঘূর্ণিঝড় তাদের টিন, টালি, অ্যাসবেস্টার্স উড়িয়ে নিয়ে যায়। তাদের মাথার ওপর ছাদ থাকে না। তারা বাড়ির ছাদহীন হয়ে কোনো ক্লাবের বা কোনো বিদ্যালয়ের ছাদের নিচে এসে থাকতে বাধ্য হয়। আমফান, আয়লার মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপটে এইভাবে বহু লোকের বাড়ির ছাদ উড়ে গেছে, বিপদে ফেলেছে তাদের। আমি তখন গোসাইপুরে শিক্ষকতা করছি। চন্দ্রভূষণ ভট্টাচার্য ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বেশ মনে পড়ে, সেটা ছিল চৈত্র মাস। স্কুল ছুটি হতে আর মোটামুটি 45 মিনিট আছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঘন কালো মেঘ জমেছে। বৃষ্টি তো হতেই পারে আমার অনুমান, সাথে শিলও পড়তে পারে। প্রধান শিক্ষককে স্কুল ছুটি দিয়ে দেবার জন্য অনুরোধ করলাম। প্রধান শিক্ষক আমার কথা রাখলেন। বিষ্ণুপুরের বাড়িতে যেই পৌঁছেছি, অমনি শিলাবৃষ্টি শুরু হলো। 500 গ্রাম 1 কেজিওয়ালা বড় বড় শিল পড়তে লাগলো ছাদে। আমি তখন ভাড়া বাড়িতে থাকি। আমার অ্যাসবেস্টার্সের ছাদ ছিল। ছাদ ফুটো করে শিল ঘরের ভেতর পড়তে লাগলো। আমিও আমার স্ত্রী ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইলাম। সময়ে ছুটি হলে আমরা হয়তো ছাদের অভাবে পথেই মারা পড়তাম। লিখেছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C, 5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। ভাবনার আরশি পত্রালি। বিষয় নির্বাচনকে সাধুবাদ জানাই শুরুতে। ছাদ নিয়ে লিখতে বসে গ্রীষ্মের সন্ধ্যা থেকে একটু বেশি রাত অবধি ছাদে মাদুর পাতা আড্ডার কথা প্রথম মনে এলো।
মনে এলো বৃষ্টি ভেজা দিনে ছাদের চিলেকোঠা ঘরে বন্ধুদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলা, অথবা মন কেমনের দুপুরবেলায় গোপনে কবিতার খাতায় চুপ কথা লিখে চলা। আর শীতের ছাদ তো সত্যি সত্যি বর্ণিল, বাহারি ফুলের টব সাজানো। দিদা যতদিন ছিল ছাদে শীতের নরম রোদ পিঠে নিয়ে দিদার বড়ি দেওয়া আর কাজের ফাঁকে একাল সেকালের সে কত গল্প শোনা। সেই সব দিনের মাধুর্য ছিল অন্যরকম। এখন সময় বদলেছে, তবু থেকে গেছে শীতকাল আর ছাদ, এই দুয়ের মধ্যে কোথাও একটা অদ্ভুত মেলবন্ধন। এমন অনেকে আছে হয়তো সারা বছর সময় না হলেও তারা এই শীতের নরম রোদে কমলালেবু হাতে আলস্য অবসর কাটাতে গুটি গুটি ছাদে গিয়ে বসে। ছাদ ঘিরে এমন অনেক কিছু যা বছর জুড়ে থাকে অধরা, তা ধরা দেয় শীতের ছাদে। এই ছাদে ওই ছাদে পড়শিদের সঙ্গে আড্ডা, টিপু ও তার বাবা হাতে ব্যাট বল তুলে শীতের ছুটির দিনে ছাদে খেলায় ব্যস্ততা। 25শে ডিসেম্বর অথবা 31শে ডিসেম্বর রাত হোক বা 1 জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাতে ছাদের পিকনিকের তুলনা হয় না সর্বকালেই। উত্তুরে হাওয়া বাতাসে যখনই মিশতে শুরু করে, ছাদে ছাদে লাটাই হাতে ছেলেদের হুল্লোড়, আকাশ জোড়া ঘুড়ির যুগলবন্দি, এও যেন একটা রেওয়াজ। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় আমার এক অন্য ভালো লাগা। শীতের সদ্য পাট ভাঙা সকালে কুয়াশা ভেজা ছাদের কার্নিশের পাশ ঘেঁষে দাঁড়িয়ে দূর দূর পর্যন্ত কুয়াশা চাদর ঢাকা শহর ও শহরতলি দেখতে। আবছা আড়ালে সেই শহরের রূপ একদম অন্য। ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছায় চিঠি শেষ করেছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে পাঠিয়েছিলেন। এর পরের চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। প্রিয় পত্রালী, ছাদ হলো বাড়ির উপরিভাগ, ঢেকে রাখার দৃঢ় কাঠামো। বৃষ্টি, তুষার, রোদ, ঝড় হতে গোটা বাড়িকে সুরক্ষিত করে এই ছাদ। ছাদ ভেঙে পড়ার অর্থই হলো গোটা বাড়িটাই ভেঙে পড়া। আকাশের দিকে তাকালে মনে হয় এই তো মাথার উপর প্রকৃতির দেওয়া বিরাট ছাদ। আমরা এক একটা বাড়ির মধ্যে বাস করছি, মানে ছোট ছোট ছাদের নিচে বিরাট ছাদের তলায়। আমরা এই ছোট ছোট ছাদের নিচেই সুখ, দুঃখ, আনন্দকে সঙ্গে নিয়েই বসবাস করি। এই ছাদে বসে গল্প, আড্ডা, মজলিস করি। এই ছাদেই আমরা শীতের দুপুরে চাদর মুড়ি দিয়ে আরামটুকু চেটে পুটে নিই। এই ছাদেই বাগান করে ফুল ফোটাই, রজনীগন্ধা, হাসনুহানা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা। গাঁদা এখন ছাদময় করছে হেসে লুটোপুটি। এই ছাদ হতেই বড় ছাদের দিকে তাকিয়ে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্রহাণুপুঞ্জকে দেখি আর বিস্মিত হই। এই ছাদে দাঁড়িয়ে মা শিশুকে চাঁদ দেখায়, বলে চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। যখন এই কংক্রিটের বা ছাউনি ছাদ ভেঙে বা উড়ে যায়, তখন আমাদের মাথায় ওই বড় ছাদ, আকাশও ভেঙে পড়ে। ছাদ তো শুধু মাথার উপরে আচ্ছাদনই নয়, এ এক আশ্রয়, আমাদের আশ্রয়। প্রকৃতি, গাছ, পাখি, কীট পতঙ্গ, জীবজন্তু, মা বাবা আমাদের পরম আশ্রয়, অর্থাৎ পরম ছাদ। যেদিন আমার বাবা পথ দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন,
সেদিন মাথার উপর থেকে ছাদটায় গিয়েছিল সরে, যেন আকাশ পড়েছিল ভেঙে। তিনি ওই বড় ছাদ আকাশের অন্তরালে তারা হয়ে আমাদের আজও পথ দেখাচ্ছে বলেই বোধ হয় কংক্রিটের ছাদের নিচে সুখে দুঃখে আনন্দ আহ্লাদে জীবনযাপন করে চলেছি। ফুটপাতে, খোলা মাঠে, গাছতলায় যে সমস্ত মানুষেরা ছাদহীন অবস্থায় এখনো বসবাস করছেন, তাদের প্রত্যেকের মাথায় ছাদ হোক এই কামনাই করি। পৌষালী শুভেচ্ছায় লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান 713101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শম্পা রানী রায়, শম্পা সদন, বাউরিয়া, হাওড়া, সূচক 711310 থেকে। প্রিয় পত্রওলি, ঘরের ভিতর ঘর, তার নেই কোদর। হয়তো এই ধাঁধার উত্তর সকলের জানা। আমার মনে হয় মাথার উপর আকাশটা সবচেয়ে বড় ছাদ, তার নিচে আমরা বাড়ি বানাই ছাদ দিয়ে। তবে এ সবের মূলে আছে অর্থ, তার উপর নির্ভর করে ছাদের বাহার। তা একতলা থেকে বহুতলা পর্যন্ত ছাদের ছক্কা তো আছেই। ছাদকে আমরা যে যেমন ভাবে পারি তেমন ভাবে ব্যবহার করি। ছেলেবেলায় নিস্তব্ধ দুপুরে ছাদে রোদে দেওয়া মায়ের তৈরি আচার চুরি করে খাওয়া, শীতের রোদ পিঠে লাগিয়ে বাসি তরকারি ও বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে কি যে মজা তা তোমাকে বলে বোঝাতে পারবো না পত্রালি। স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে ছাদে কতই না লুকোচুরি খেলা খেলেছি। গরমের সময় ভাই বোনদের সঙ্গে হ্যারিকেনের আলোয় পড়তে বসা, আবার কখনো হারমোনিয়াম নিয়ে গান করা। মাঝে মাঝে মা কাকিমার হাওয়া করা তালপাতার পাখায় এ সবই হতো ছাদে। যৌবনে পাশের বাড়ির ছেলের সঙ্গে ছাদের চিলে কোঠায় দুজনের চোখাচোখি পরে প্রেম থেকে প্রণয়। শ্বশুর বাড়ির ছাদটা সুরক্ষিত ছিল না, তাই তাকে মেরামত করতে অনেক মেহনত করতে হয়েছিল। সেই ছাদে দুজনে কমলালেবুর কোয়া একটা মুখে দিয়ে কেটে খাওয়া, সে যে কি আনন্দের ছিল, এখন সেই অনুভূতি আনতে পারবো না। বছর গেল, যুগের পর যুগ গেল পেরিয়ে। এখন নিশ্চিন্তে নির্ভাবনায় ছাদের নিচে বিছানায় শুয়ে মনে করি 3.5 হাত জায়গায় অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হবে। তবে এত বড় ছাদ কি প্রয়োজন? শীতে শিউলির গুড় খুব মিঠা, আর মিঠা গেল এ বছরটা। লিখেছিলেন শম্পা রানী রায়, শম্পা সদন, বাউরিয়া, হাওড়া, সূচক 711310 থেকে। চিঠি লিখছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ, সূচক 742136 থেকে। প্রাণসখা পত্রালি। ছোট্ট শব্দ ছাদ, অথচ এর অর্থের পরিধি ব্যাপক। ছাদ কথাটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনের অম্ল মধুর স্মৃতি বিজড়িত নস্টালজিক অভিজ্ঞতা। ছাদ মানেই হেমন্তে পড়ন্ত বিকেলের রোদ্দুরে বসে কমলালেবু খাওয়া। ছাদ মানেই পিঠে রোদ দিয়ে শীতের সোয়েটার বোনা, লুডো খেলা। আবার প্রেমিকার প্রেমপত্রটি ছাদের এক কোণে গিয়ে চুপ করে পড়ে ফেলা, অথবা শনিবার বিকেল 3টেই রেডিওতে মন দিয়ে শাহজাহান নাটক শোনা। ভাদ্র মাসের ভর সন্ধ্যায় পাড়ার সঙ্গীদের নিয়ে ভাদুমাকে বসিয়ে সমবেত কণ্ঠে ভাদু গান গাওয়া। এ তো গেল ছাদ রোমান্সের আত্মকথা। কিন্তু আমাদের মাথার উপরে যে বিশ্বজোড়া ছাদ রয়েছে,
সেই নির্মল নীলাকাশ ছাদের নিচে আমরা সকল দেশের মানবজাতি একত্রে মিলে মিশে বাস করি আপন আপন ভূখণ্ডে। নেই কোনো অসন্তোষ, নেই হানাহানি মারামারি। ওই ছাদ আমাদের সকলেরই ছাদ। বিশ্বের সকল জাতির দায়িত্ব পৃথিবীর ছাদকে নিরাপদ ও নস্টালজিয়া করে তোলা, সদা জাগ্রত, সদা সচেতনতার শুদ্ধাচারে প্রীতিময়তায় ভরে থাকুক বিশ্বের ছাদ। কাউকে যেন না বলতে হয়, ওহ কি কালো ধোঁয়ায় ভরে গেছে আকাশটা। বাড়ির ছাদের রোমান্টিকতার সাথেই রোমান্টিক হয়ে থাক পৃথিবীর ছাদ। পৌষালী শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছিলেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর, নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ, সূচক 742136 থেকে। সত্যজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন, লিখছেন সঙ্গে আছি, শুনছি। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন, আজ নেট ভালো পাচ্ছি না, চা নিয়ে বসেছি। শেফালীশ্বর লিখছেন, শুভ সন্ধ্যা। সত্যজিৎ দাস লিখছেন, কখন কখন এই প্রোগ্রাম হয়, তার নিয়ম একটু জানাবেন, আমি আজ প্রথম শুনছি, বেশ লাগছে, বিষয় সুন্দর। দিতিপ্রিয়া, তুমি একটু সত্যজিৎ বাবুকে আমাদের নিয়মাবলীটা সংক্ষেপে জানিয়ে দাও। আচ্ছা, দিতিপ্রিয়া মাধবী বিশ্বাসকে লিখেছেন, শুধু চা নিয়ে ছাদে এসে বসলেন দিদি, চায়ের সঙ্গে টা থাকলে জমে যেত দিদি। দেবজিৎ ঘোষ লিখছেন, সুন্দর লাগলো বৃন্দাবনবাবুর চিঠি। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা, উফ বড্ড শীত পড়েছে, তাই পত্রালির ছাদের তলায় এলাম। কেয়া বর্মন রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, পত্রালি তোমার ছাদের চৌহদ্দি ক্রমশ প্রসারিত হচ্ছে দেখে বেশ লাগছে, তোমার ছাদ আরও মজবুত হোক, সঙ্গে থাকো কেয়া শেষ পর্যন্ত। লক্ষণদাস ঠাকুরা লিখছেন, উপস্থিত হতে পেরে আনন্দিত ও মুগ্ধ, ধন্যবাদ। দেবজিৎ ঘোষ লিখছেন, শম্পা চট্টোপাধ্যায় ভালো লিখেছেন। কবিতা মুখার্জি লিখছেন, ঠান্ডাটা বেশ পড়েছে, ছাদ দিয়ে জমিয়ে দিয়েছে পত্রালি, অভিনন্দন। আশিস চক্রবর্তী লিখছেন, শম্পা চট্টোপাধ্যায় চিঠি সুন্দর। বৃন্দাবন ঘোষ লিখছেন, সম্পাদির ছাদ খুব মজবুত। কেয়া বর্মন লিখছেন, চিরন্তন ছাদের চিত্র সম্পাদির চিঠিতে। তপন কুমার গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সুপর্ণা গাঙ্গুলি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আহা শ্রদ্ধেয় মাস্টারমশাই লক্ষণদাস ঠাকুরা ছাদ নিয়ে যেন একখানি বিস্তৃত ক্যানভাসে দরদের রঙে রাঙানো একখানি ছবি আঁকলেন। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব সুন্দর লাগলো লক্ষণবাবুর চিঠি। বৃন্দাবন ঘোষ লিখছেন, লক্ষণদার ছাদ খুব সুন্দর, বাহ। সত্যজিৎ দাস লিখছেন, খুব ভালো লেখেন বরাবরই লক্ষণবাবু, এই লেখাটাও খুব সুন্দর, লেখার সুরে হারিয়ে যাচ্ছিলাম, বাহ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী শম্পারানী রায়, এখন আপনার ছাদ অনেক বড়, আমাদের সঙ্গে এখন আপনি সাহিত্যের ছাদে জমিয়ে বসে কমলালেবুর কোয়ার স্বাদ নেবেন, অপূর্ব। দেবজিৎ ঘোষ লিখছেন, ভালো লাগলো শম্পারানী রায়ের চিঠিখানি। আশিস চক্রবর্তী লিখছেন, লক্ষণবাবুর চিঠি খুব খুব ভালো লাগলো। কেয়া বর্মন লিখছেন, শম্পা সদনের ছাদের বাহার কিন্তু বেশ, আমি দেখেছি, তুমিও একদিন এসো পত্রালি। আচ্ছা, অবশ্যই আমরা যাব শম্পা সদন দেখতে। সত্যজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, কাশীনাথ বাবুর চিঠি শুনলাম, বেশ ভালো, বেশ কিছু ভাবনার প্রকাশ পেল তাঁর চিঠিতে। বিশ্বজিৎ গাইন লিখছেন, শীত গ্রীষ্ম বর্ষা যেন ছাদই ভরসা। দেবজিৎ ঘোষ লিখছেন, সুন্দর লাগলো কাশীনাথ মণ্ডলের চিঠি। বন্ধুরা, অনুষ্ঠানটি শুনছেন রেডিও জংশন নিবেদিত। আপনারা শ্রোতা বন্ধুদের বলছি, আপনারা অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং লাইক করবেন, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে মালবিকার কাছে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন হেমন্ত গড়াই, রোপণ,
বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি 712136 থেকে। প্রিয় পত্রালী, আমাদের ছাদ থেকে দূরের রেল লাইন স্পষ্ট দেখা যেত। ছোটবেলায় সেই ছিল আমার বিলাসভূমি। ট্রেনের সময় হলেই এক দৌড়ে 3 তলার ছাদে উঠে আসতাম। তখন ছিল স্টিম ইঞ্জিন, এক রাশ কালো ধোঁয়া, মাথায় তখন ট্রেনটি স্টেশন ছেড়ে গতি বাড়াচ্ছে। গ্রীষ্মের বিকেল, সন্ধ্যা, রাতের মৃদু বাতাস, শীত সকালের মিষ্টি সোনা রোদ গায়ে মাখতাম। হঠাৎ পাওয়া রেনি ডেতে ছাদে অঝোর বৃষ্টিতে ভিজতাম। প্রতিটি ঋতুকে প্রাণ ভরে উপভোগ করেছি খোলা ছাদের উপর। শীতের সারাটা দিন জুড়ে পিকনিক, আহা ছাদে কি সব দিন কেটেছে। একটু বড় হতেই সুখী রাজপুত্রের মতো আসল চেহারা প্রকট হলো। দেখলাম আমার বিলাসিতার অপর পৃষ্ঠায় রয়েছে এক ধূসর বালিয়াড়ি। কত অসংখ্য মানুষের আজও ছাদহীন দিন কাটছে। এত বছরে যেখানেই গেছি সেখানেই দেখি ছাদহীন মানুষের সংখ্যা অনেক। রাস্তার ধারে প্লাস্টিকের আচ্ছাদনের নিচে কাটিয়ে চলেছে রাতের পর রাত। কেউ বা আক্ষরিক অর্থেই গাছতলায়। কত মানুষ স্বপ্ন দেখে চলেছে তার নিজের একটা ছাদ হবে, হয়তোবা তা অধরাই থেকে যাচ্ছে। আমার এক বন্ধুর বাবা চাকুরিজীবী হলেও ছেলেদের মাথায় ছাদ তৈরি করে দিতে দিতে নিজের ছাদ করা হয়নি। চিরকাল ভাড়া বাড়িতেই থেকে গেলেন। আমার বন্ধুটি এখন দূরে চাকরি সূত্রে ভাড়া বাড়িতে থাকলেও বাবা মায়ের জন্য ছাদটা করে দিয়েছে। তাকে দেখে আমার গর্ব হয়। নমস্কারান্তে হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি 712136 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, বিখ্যাত সেই দেবেন ঠাকুরের 6 নম্বর বাড়ির ছাদ, যে ছাদ ঋদ্ধ করেছিল তার কনিষ্ঠ পুত্রকে। স্কুল ফিরে প্রিয় নতুন বৌঠানের হাতে পান্তা ভাতে চিংড়ি মাছের চচ্চড়ি খেয়ে দে দৌড় ছাদে। যদিও ভেতর মহলের ছাদ ছিল মহিলা মহলের একান্ত, কিন্তু আদরের রবুর ছিল অবাধ যাতায়াত। তার উপর নতুন বৌঠানের হেফাজতে আচার, বড়ি, আমসত্ত্ব রোদ্দুরে পাহারা দেওয়ার কাজটি ছিল তার। শখের যে বাগান তৈরি করেছিলেন তার নাম রেখেছিলেন নন্দনকানন। নাটকের মহড়া, সান্ধ্য জলসা, জ্ঞানীগুণীদের সমাবেশ চলত অহরহ। সুধীজনদের আপ্যায়নে থাকত গোড়ের মালা, রূপোর রেকাবিতে সন্দেশ আর ঠান্ডা জল। সঙ্গত করত ঢালা নীলাভ জ্যোৎস্না আর ঝিকিমিকি তারা। আহা, মাদকতাময় মোহময় পরিবেশে যেন স্বর্গের আনন্দ লোকের অধিষ্ঠান ঠাকুরবাড়ির ছাদে। বন্ধু, ইহজীবনের অনেকগুলো বছর আমার কেটেছে মেঠো ঘরের খোড়ো ছাদের তলায়। সেই ছাদের তলায় গরমকালে তালপাতার বাতাস আর শীতকালে আদুরে লেপ মুড়ি দিয়ে ঠাকুমার কাছে রূপকথার গল্প শোনার অনবদ্য অভিজ্ঞতা যা কোনো দিন ভোলার নয়। আবার কিশোরী বেলায় খোড়ো ছাদের রঙিন বাতায় লুকোচুরি খেলে বেড়াতো দু চোখের রঙিন স্বপ্নরা। কখনো কখনো চাল ফুঁড়ে মন চলে যেত কোন সুদূর কল্পনা রাজ্যে। বোঁদ হয়ে থাকতাম রং বেরঙের বাতার দিকে চেয়ে।
এখন কংক্রিটের ছাদের তলায় স্বপ্নের কত হেরফের। তবে জীবন ধারণ উপাদানের মধ্যে মাথার উপর ছাদের কথা কি আর অল্প কথায় সারা যায় বন্ধু? নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে। প্রিয় পত্রালী, ছাদের কথা লিখতে গিয়ে মনে পড়ছে ছোটবেলার অনেক স্মৃতি। পাশের বাড়ি বান্ধবীদের ছাদের কথা, সেখানে কত গল্প পড়ন্ত বিকেলে, সেই সঙ্গে সূর্যাস্ত দেখা, একটু একটু আকাশের রং পরিবর্তন হতে হতে অন্ধকারে নেমে আসা। এছাড়া দুর্গাপুজোর দশমীর দিন বিসর্জনের সময় দাঁড়িয়ে দেখতাম পাড়ার সকলে মিলে প্রতিমা নিরঞ্জনের আগে কিছুক্ষণ হাটতলায় মাচা বেঁধে বসিয়ে রাখার ব্যবস্থা করা হতো। সব পাড়ার ঠাকুর নিয়ে এসে একসাথে দেখার ব্যবস্থা করার নিয়ম ছিল। অন্য পাড়ার অনেকেই আসতো। মিলিতভাবে ঠাকুর দেখতে কি ভালো যে লাগতো। আমাদের তখন খোলা ছাদ ছিল না, দোতলা কোঠা বাড়ি। তার বারান্দা থেকেও রাস্তার দিকে তাকিয়ে অনেক কিছু দেখতে পেয়ে মুগ্ধ হতাম। পরে বাবা পাকা বাড়ি তৈরি করেছেন। খোলা ছাদে বেড়ানো, গ্রীষ্মকালে শুয়ে আকাশ দেখার স্বাদ মিটেছে। কত কল্পনা পাখির মতো ডানা মিলে উড়ে গেছে দিক থেকে দিগন্তে। তারপর তো শিকড় ছিঁড়ে আসা কলকাতার কর্মময় নাগরিক জীবন। ভাড়া বাড়িতে থাকতে থাকতে মনে সাধ, কবে মাথার উপরে ছাদ করতে পারবো। তাও হলো, কিন্তু ফ্ল্যাটের ছাদ আর বাড়ির ছাদে যে আকাশ পাতাল পার্থক্য, তা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। এখন মন চাইলেও শরীর সায় দেয় না। সময় করে ধুঁকতে ধুঁকতে 5তলা ভবনের ছাদে যেতে আসতে অনেক সময় লাগে। তবুও যাই মাঝে মাঝে, চেষ্টা করি সূর্যের আলো পেতে, অস্তরাগের লালিমাকে দেখতে, কল্পলোকে হারিয়ে যেতে। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন শিখা দাস, বাগুইয়াটি, কলকাতা 59 থেকে লিখেছিলেন। এর পরের চিঠিটি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1-4 নং গ্রুপ, জেলা নদিয়া। ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। প্রিয় গৃহশোভা পত্রালী, ভব ঘুরে যাযাবর জীবনকে স্থায়ী স্বস্তির রূপ দেওয়া বহুমাত্রিক একটি শব্দ ছাদ। প্রসঙ্গক্রমে বলি, আজকাল ঝি চাকরেরা সুযোগ পেলেই মালিকের বাড়ি চুরি ডাকাতি করে পালাচ্ছে। তাই যার স্থায়ী বাড়ি বা মাথার উপর ছাদ নেই, তাকে পবিত্রবাবু ঝিয়ের কাজে রাখবেন না। স্বামীহারা শিউলি 3 সন্তানের পেট চালাতে পবিত্রবাবুর বাড়িতে ঝিয়ের কাজ নেয়। একদিন সে অন্যত্র মোটা মাইনের কাজের অফার পায়, সেখানে সাক্ষাতে যাবে, কিন্তু বাচ্চাদেরকে কোথায় রেখে যাবে? অগত্যা পবিত্রবাবুর স্ত্রীকে বলল, দিদিমণি, আমার বাচ্চা 3টেকে একবেলা আপনার কাছে রেখে আমার অসুস্থ বোনকে দেখতে যাব। পবিত্রবাবুর স্ত্রী বললেন, কেন, ওরা বাড়িতে থাকতে পারবে না? শিউলি ঝোঁকের মাথায় বলে, আমার তো বাড়িঘর নেই, ফুটপাতে থাকি। পবিত্রবাবুর স্ত্রী তিরিক্ষি মেজাজ তুলে বললেন, কাজে ঢোকার সময় তুমি যে বলেছিলে তোমার নিজের ছাদের বাড়ি আছে। শিউলি হাতে পায়ে ধরা সত্ত্বেও পবিত্রবাবুর স্ত্রীর কঠিন হৃদয় গলল না। শিউলি বাচ্চাগুলোকে নিয়ে চোখের জল মুছতে মুছতে রাস্তা দিয়ে হাঁটছে। 10 বছরের মেয়ে মিলি মাকে জিজ্ঞেস করলো, আমাদের ছাদের বাড়ি নেই কেন মা?
মেয়ের নিষ্পাপ প্রশ্নে মায়ের মনে পড়ে পঞ্চায়েত মেম্বার যোগানন্দ বলেছিল 1000 টাকা দিলে পরিত্যক্ত উড়াল পুলের নিচে মাথা গোজার ব্যবস্থা করে দেবে। ছেলে মেয়ে 3টেকে নিয়ে সেই পরিত্যক্ত উড়াল পুলের নিচে গিয়ে বসে। ছোট দুটোকে একটা ছেঁড়া চট পেতে তার উপর শুইয়ে দিল। বড় মেয়ে মিলি চোখে মুখে খুশির আলো ফুটিয়ে মাকে জিজ্ঞেস করে, মা, এটা কি আমাদের বাড়ি? মা উপরের দিকে মিথ্যে দৃষ্টি তুলে বলে, ওই দেখ আমাদের বাড়ির ছাদ। শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1-4 নং গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক 741140 থেকে। এবারের চিঠি লিখছেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। প্রিয় পত্রালী, তখনকার দিনে সিংহভাগ মানুষের মাটির বাড়ি, খড়ের ছাউনি। আমাদেরও 1 কামরা মাটির ঘর ছিল। অভাবের তাড়নায় প্রতি বছর ঘরের চাল ছাওয়া হতো না। বর্ষাকালে চরম দুর্দশা হতো। বৃষ্টি যখন মুষলধারে সপরিবারে গৃহকোণে চুপটি করে বসে থাকতাম। তার আগে ঘরের মেঝে থালা, গামলা, বালতি পেতে রাখতাম। এমনি করেই কেটে গেছে বছরের পর বছর। বিয়ের পরে স্বামীর ঘরে সেই একই হাল। আমার খোকুকে বুকে জড়িয়ে ধরে ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম। মনে 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 ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন দেখতাম। ভাবতাম, কবে আমাদের একটা পাকা বাড়ি হবে। নূপুরের তালে তালে একটা একটা করে সিঁড়ি ভেঙে ছাদে উঠব। শীতের রোদে আমার কোঁকড়ানো কেশদাম শুকোবো। শাশুড়ি মায়ের ডাকে সম্বিত ফিরে পেলাম। টালিতে নোনা ধরেছে, মাঝে মাঝে বাঁদরের উৎপাত। কত টালি যে ভেঙে গেছে তার কোনো ইয়ত্তাই নেই। এইভাবে কেটে গেল 15টা বছর। বলাই বাহুল্য, এখন আমাদের পাকা বাড়ি হয়েছে। যখন আমি ছাদে উঠি, আমার 3 বছরের নাতনি ঠিক টের পেয়ে যায়। ওকে বারণ করি, সোনা যেও না। ন্যাড়া ছাদ বড্ড ভয় করে। ওর কান্না দেখে কোলে নিয়ে ছাদে উঠি। লিখেছিলেন নাসিমা বেগম, ডাকনাম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি, সূচক 712149 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পাত্রালী, ছাদের ব্যাপ্তি কত বিশাল! মাথার উপর ছাদ না থাকলে বড় অসহায় হয়ে যায়। আবার ছাদ হচ্ছে কত আনন্দ, বিরহ ও বেদনার অনুভূতির জায়গা। ছোটবেলায় মনের আনন্দে এই ছাদ থেকে অন্য ছাদে লুকোচুরি খেলা, ছাদের অলিন্দের কোণে লুকিয়ে কত জনকে ফাঁকি দেওয়া, এসব বড়ই আনন্দের বিষয়।
আবার কোনো বিষয়ে হয়তো পড়াশুনো বা অন্য কিছুতে অসফল হলে মনের দুঃখে মুখ লুকোতে সেই ছাদকেই ব্যবহার করা। শীতের মিষ্টি রোদ নিয়ে মন দেওয়া নেওয়ার শুরু সেই ছাদে। সুতরাং ছাদ আপদে বিপদে আনন্দে উচ্ছ্বাসে বহুলাংশে ব্যবহৃত হয়। জীবনের উঠতি সময়ে বা সাফল্যের জন্য ছাদ থাকলে বড় সুবিধে হয়। যে সকল শিশুর বাবা ও মা মাথার উপর ছাদ হয়ে থাকে, তারা অধিকাংশের মধ্যে কৃতিত্বের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে সহজেই জয়ী হয়। অসহায় ও অনাথ ছেলেমেয়েরা মাথার উপর ছাদ বিহীন হওয়ার জন্য প্রায়শই তলিয়ে যায়। সুতরাং ছাদ প্রত্যেকেরই জরুরি। বর্তমানে সরকারও ছাদ দেওয়ার চেষ্টা করছেন, ফলে শীতের ঠান্ডার কাঁটা বা গরমের রোদের ঝলকানি থেকে মানুষজন বাঁচবে ছাদ পেলে। ছাদ এক পরম নির্ভরশীল আশ্বাস। আশা করব ধনী দরিদ্র বা আপামর জনসাধারণ যেন ছাদের মধ্যেই থাকেন। ছাদের তলায় মানুষ যেমন আত্মরক্ষা পায়, আবার ছাদের উপরের সোনালি রোদ্দুর, উন্মুক্ত বাতাস ও ঝিরিঝিরি হাওয়া মন প্রাণকে জুড়িয়ে দেয়। তাই ছাদ অতি আবশ্যক। প্রত্যেক মানুষ ছাদ পাক ও সুস্থভাবে যাপন করুক, এই আশা নিয়ে চিঠি শেষ করলাম। পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র। বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বনমল্লিকা, গজঘণ্টা, মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রালি। পৃথিবীর ছাদ পামির মালভূমি থেকে নেমে এলাম সবার নিচে, সব হারাদের পিছে। ওই যে দেখছো মানুষগুলো শুয়ে আছে ফুটপাতে, ওদের কারো মাথার উপরে ছাদ নেই। ওরা সব ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মোটবাহী। এসেছে অন্য রাজ্য বা গ্রাম থেকে কাজের সন্ধানে, জীবিকার টানে, পেটের জ্বালায়। প্রবাদ আছে, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এদের হট্ট মন্দির ওই ফুটপাত। মাথার ছাদ তারা ভরা আকাশ। দেশভাগের পর ছিন্নমূল মানুষদের এক ছাদ ফেলে এসে কতদিন শিয়ালদহ স্টেশনের উন্মুক্ত নীলাকাশই হয়েছিল ছাদ। বিদেশে কর্মরত আত্মজননীর শেষ ছাদটুকু কেড়ে নিয়ে বিমানবন্দরে কিংবা রেল স্টেশনে ফেলে রেখে উড়ে গেছে শেষবারের মতো। দরদি মানুষ পৌঁছে দিয়েছেন কোনো বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রমের ছাদের তলায়। আর এক জননী দেখো গঙ্গার ঘাটের চাঁদনিকেই নিজের ছাদ করে পড়ে আছেন। শুনেছি দিল্লির প্রচণ্ড ঠান্ডায় ফুটপাতে পড়ে থাকা ভিখারি বা যাযাবরদের স্বেচ্ছাসেবকরা বা প্রশাসন রাত্রে ছাদের তলায় এনে রাখে। তাদের কুর্নিশ জানাই। উত্তরপ্রদেশে করোনায় মৃত যেসব বাবা মায়ের মৃতদেহ গঙ্গা দিয়ে ভেসে গেল, তাদের অনাথ শিশুরা কি কোনো অনাথ আশ্রমের ছাদের নিরাপদ আশ্রয় পেয়েছে? আর সেই যে পাগলটা কঠিন শীতেও এক বটগাছের তলায় কিছু শুকনো পাতা জড়ো করে একটা পাতলা চাদর গায়ে দিয়ে পাতার বিছানায় শুয়ে রাত কাটায়, শয্যাসঙ্গী এক কুকুরকে নিয়ে একই ছাদের তলায়। ওই বটগাছটাই ওদের ছাদ। আমার কাজের মেয়েটি সেদিন বলল, আমার ছাদ ফুটো হয়ে গেছে, সারাতে হবে। যদিও পলিথিন সিটের, তবুও তো ছাদ। চিঠিটি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বনমল্লিকা, গজঘণ্টা, মগরা,
জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারের চিঠি মলয় কুমার মাঝি, লিখেছেন আলিসাগর, ধোবাপাড়া, বলাগড়, হুগলি, সূচক 712512 থেকে। প্রিয় পত্রালী, তোমায় ভালোবাসার কথা জানাতে পেরে আজ মন ভরে উঠেছে খুশি মাখা জোয়ারে। এক সময় তোমাকে দেখার জন্য মন আনাচে কানাচে উঁকি দিত। আমার তখন ছাদ ছিল না, মাটির দেওয়ালের ঘর ছিল। পাশের বাড়ির ভদ্রলোকেদের পাকা ইটের দেওয়াল সহ ছাদ বাড়ি ছিল। তাদের আত্মীয় স্বজন যখন তোমায় দেখতো আমার মনে ভীষণ রাগ হতো, আর ভাবতাম ভাবতাম আমারও একদিন ওই রকম ছাদ হবে, আর তখন তোমায় ভালোবাসার কথা বলবো। তার কয়েক বছর পর বহু কষ্টে একটা কাজ পাই পাবলিক সার্ভিসে। তখন ভাবলাম এবার আমার মনের স্বপ্নটা সফল হবেই। হাতের মুঠোয় বেশ কিছু টাকা জমালাম আর পাকা বাড়ি তৈরির কাজে হাত দিলাম। জানো তো পত্রালী, তোমার কথায় বারবার মন উতলা হয়ে উঠত। এখন আমার ছাদ হলো শীতকাল দুপুরের নরম রৌদ্দুর গায়ে মাখতে গুটি গুটি পায়ে তোমাকে দেখার জন্য ছাদে গেলাম। সেই যে তোমাকে দেখলাম তা বলে কাউকে বোঝাতে পারবো না। তোমার রূপ যৌবন যত দেখি ততই অবাক হয়ে যায় মন। গাঢ় সবুজের এক সমুদ্র, কোনো কুল নেই, নেই কোনো ঠিকানা, কেবল আবেগ মাখানো অফুরন্ত এক ভালোবাসা। এরপর থেকে কোনো দিনের জন্য এক মুহূর্ত হলেও তোমায় দেখতে ভুলতাম না। বসন্তকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, আবার এই শীতকাল, তোমার রূপের এত মোহ মায়া তা ভুলতে গেলেও পারি না ভুলতে। আজ আমার হলেও আমি আজও তাই খুঁজে চলি পত্রালী তোমার চোখের আড়ালে উড়ে যাওয়া পাখির দল, নীলাকাশের সাদা মেঘের ছাপ, সূর্যের রাঙা চোখ, পাগলের মতন ঝড়ের মাথা নাড়া, আরও কত কি তোমায় বর্ণনা করে বোঝাতে পারবো না। তবে তুমি আমার, আর আমি তোমার হয়েই থাকবো চিরকাল। লিখেছিলেন মলয় কুমার মাঝি, আলিসাগর, ধোবাপাড়া, বলাগড়, হুগলি, সূচক 712512 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্র সুন্দর পত্রালী, যদি প্রশ্ন করো এই মুহূর্তে তোমার প্রিয়তম বস্তু কোনটি, নিঃসন্দেহে আমি বলবো নিজ বাড়ির ছোট্ট ছাদখানি। এই ছাদে রয়েছে আমার সোনালী অতীত আর বর্তমানের প্রেরণা শক্তি। বর্তমান পৌর বয়সে ছাদ হয়েছে আমার মর্নিং ওয়াকের আদর্শ স্থান। ছাদের উপর রেডিও সেটের নব খুলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত তড়িৎ গতিতে হেঁটে চলি। হাঁটতে হাঁটতে রেডিও শুনতে বড্ড ভালো লাগে। হ্যাঁ বন্ধু, রেডিও খোলার আগে প্রভাতের কাকলিতে চেনা আধা শহরকে এক পলক দেখিনি। সত্যি ব্যস্ততম শহরের অচঞ্চল রূপ যে আছে তা নিরীক্ষণ করার আদর্শ পীঠস্থান হলো প্রভাতের ছাদ। প্রকৃতি পরিবেশের সঙ্গে মন কেমন একাত্ম হয়ে পড়ে। আসলে প্রভাতের পূব আকাশে সূর্যোদয়ের লাল রশ্মি বিকিরণের অপরূপ ছটায় মন হয় রঙিন ও প্রশস্ত। প্রেম ভালোবাসার উজান বয়ে যায়। গল্প, কবিতা ও পত্র সাহিত্য সৃষ্টি হয়। ধীরে ধীরে রূপান্তর হয় পরিবেশের। প্রভাতের ছাদ তার দখল হারায়। আমিও ধীরে ধীরে অবতরণ করি। কর্মরাজ্যের ব্যস্ত জীবনে 10 থেকে 12 ঘন্টা কেটে যায়। তারপর সন্ধ্যার ছাদ আমাকে ফের আহ্বান করে। বিশেষত নিদাঘ সন্ধ্যায় শরীরকে এড়িয়ে দিই ছাদে রাখা বেঞ্চে।
হাজারো নক্ষত্র দেখতে দেখতে মন তখন উদাস বাউল। কখনো বা মন সংসারের ক্ষুদ্র বৃত্তে বিচরণ করে, সারাটা দিনের ভুলভ্রান্তির হিসাব কষে। হ্যাঁ বন্ধু, ছাদ আমাকে নতুন করে নস্টালজিক হতে বাধ্য করে। অতীত ধরা দেয় ছাদেই। এই ছাদে কত কি করেছি, শুধু প্রাকৃতিক ভূগোল নয়, সাংস্কৃতিক ভূগোল চর্চা সমানে চলেছে এই ছাদে। শহরের বাড়িগুলো জীবনচর্চাকে নজরবন্দি করার টেলিস্কোপ যেন ছাদ। লিখেছিলেন আশিস চক্রবর্তী। শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7000049 থেকে। প্রাণসখা প্রিয়পত্রালী, খাদ্য, বস্ত্র, বাসস্থানে আমাদের অস্তিত্ব সুনিশ্চিত। বেঁচে থাকার প্রাথমিক শর্ত পূরণ হয়, তখনই অমৃতের সন্তান মানুষ নিশ্চিত আশ্রয়ের কোলে বসে মানসিক, সাংস্কৃতিক ও নান্দনিক চর্চায় সমাজ, দেশের বা বিশ্বের কল্যাণকর কাজে ব্রতী হয়। মাথার উপর ছাদ আমাদের সুরক্ষিত জীবনের পরিপূরক হয়ে ওঠে, যে জীবন শুরুই হয় বাবা মাকে নিশ্চিন্তের ছাদ মেনে। তারপর সারা জীবন ধরে তিল তিল করে বহু কষ্টে, বহু আত্মত্যাগের বিনিময়ে জমানো সম্পদ ছাদটুকু পাওয়ার জন্য ব্যয় করি আমরা। আশ্রয়টুকু ছাড়াও ছাদ আমাদের অনেক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, ভালোবাসা, ভালো লাগার সঙ্গে জড়িয়ে আছে। ঋতু পরিবর্তনের সাথে মানুষ ও ছাদের সম্পর্কের নতুন রসায়ন তৈরি হয়। গ্রীষ্মকালে বিকেলে সারা দিনের দাবদগ্ধ ক্লান্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে স্নিগ্ধ দক্ষিণা বাতাসের পরশে শরীর ও মন জুড়িয়ে যায়। ছাদের শীতল বাতাস মন প্রাণে এক প্রশান্তির প্রলেপ যেন। আবার রাতের খোলা ছাদ থেকে সুবিশাল দিগন্ত বিস্তৃত নীল আকাশে অজস্র তারার খেলা দেখা যায়, বা পূর্ণিমার চন্দ্রাতাপে নাওয়া অপার মুগ্ধতা আনে। ছোটবেলায় এই খোলা ছাদে বসে বাবার কাছে আকাশে ছড়িয়ে থাকা তারাদের ঠিকুজি পরিচয় জেনেছি। আবার নববর্ষার ঝিমঝিম বর্ষণে ভাই বোনেরা ছাদে উঠে বর্ষণ সিক্ত হয়ে উল্লাসে মেতেছি। আজ নগর কেন্দ্রিক সভ্যতার আগ্রাসন মানুষের খোলা প্রান্তর কেড়ে নিয়েছে, তাই মানুষের অবসর বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ছাদ। বিশেষ করে ফ্ল্যাট বাড়ির আবাসিকদের মিলনস্থল এই ছাদ। আবার প্রকৃতিপ্রেমিক মানুষ এক টুকরো ছাদকে ব্যাবিলনের শূন্য উদ্যানে পরিণত করেন, আপন নন্দনকানন রচনা করেন। স্বপ্নের পরিবেশ রচনা করে আপন সৃজন শক্তির দরিয়ার নাও ভাসান। কত ভাবনা ধরা দেয় কবিকে, কত ছবির কোলাজ তৈরি হয় প্রেমিক মনে, ঘুচিয়েও দেয় হয়তো কারো নিঃসঙ্গ একাকিত্বকে। চিঠিটি পাঠিয়েছিলেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50/3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 7000049 থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস, মীনাক্ষীদি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, রোপণের ছাদ ভাবনাকে হেমন্তদা ছড়িয়ে দিলেন পত্রালীর আসরে।
বৃন্দাবন ঘোষ লিখছেন, চঞ্চলবাবুকে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরে আসার আমন্ত্রণ রইল, সেই সঙ্গে সকল পত্রালীর বন্ধুদেরও ও অন্যান্য ঘোষক ঘোষিকাদের। বৃন্দাবনদা, আপনাকেও আমাদের পূর্ব বর্ধমানে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই যাব। আমি গত বছরই গিয়েছিলাম বিষ্ণুপুরে, আবার যাব। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব সুন্দর লাগলো শ্রদ্ধেয়া অনিতা চৌধুরীর চিঠি। কিয়া বর্মন লিখছেন, অনিতাদির চিঠি এক টুকরো রবি ছবি বেশ লাগলো। কাশীনাথ মণ্ডল লিখছেন, সকলের চিঠি ভালো লেখা। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব ভালো লাগলো শ্রদ্ধেয়া শিখা দাসের চিঠিখানি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শিখাদির চিঠির আটপৌড়ে গন্ধটা নাকে লেগে থাকবে অনেকক্ষণ। বৃন্দাবন ঘোষ লিখছেন, এর পরে পত্রালীর বিষয় হোক আমার ছোটবেলার শীতকাল। কেয়া বর্মন লিখছেন, ফ্ল্যাটের ছাদ আর বাড়ির ছাদ যে কোনো অংশে মেলে না, এ আমিও ভীষণ উপলব্ধি করি শিখাদি, আমিও তোমার মতোই ভুক্তভোগী। দেবজিৎ ঘোষ লিখছেন, খুব সুন্দর লিখেছেন চৈতন্যবাবু, দারুণ লাগলো। কেয়া বর্মন লিখছেন, আশার বাণী চৈতন্যবাবুর পত্রে। দীপা বাগচি লিখছেন, এইমাত্র নাটক দেখে ফিরলাম, দেরি হয়ে গেল। দীপাদি থাকো শেষ পর্যন্ত। সর্বেশ্বর পাল লিখছেন, চৈতন্যবাবুর চিঠিতে বাস্তব সমাজের চিঠি। বিমল পাল লিখছেন, সব লেখাগুলোই খুব ভালো লাগলো, বেনু বনে ডোম কানার মতো কাকে রেখে কাকে বাদ দেব। সবাই ভালো থাকুন, আরও ভালো চিঠি লিখুন, সকলকে আনন্দ দিতে থাকুন। রেডিও জংশনকে অনেক ধন্যবাদ। অনঙ্গমোহন রায় লিখছেন, চৈতন্যবাবুর চিঠি এক স্বাদ এনে দিল। বৃন্দাবন ঘোষ লিখছেন, ন্যাড়া ছাদ বিপজ্জনক, নাসিমার চিঠি ভালো লাগলো। চৈতন্য দাস লিখছেন, দেরি হয়ে গেল, দুঃখিত, সঙ্গে আছি বন্ধুরা। কেয়া বর্মন লিখছেন, মাথার ওপর এক টুকরো ছাদের জন্যই তো আমাদের লড়াই। নাসিমা বেগমের চিঠি সেই যুদ্ধ জয়ের কথাই শোনালো। দেবজিৎ ঘোষ লিখছেন, ভালো লাগলো শ্রদ্ধেয়া মঞ্জুলি দাস ও কৃষ্ণা চন্দ্রের চিঠি। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ একটা সাহিত্য অনুষ্ঠানে গিয়ে পত্রালী আসতে একটু দেরি হয়ে গেল, যেটুকু আছে সেটুকুই শুনবো। হ্যাঁ, শিবনাথবাবু থাকুন শেষ পর্যন্ত। অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করুন, বাম দিকে শেয়ার অপশন ক্লিক করে অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিন আরও দূরে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, মঞ্জুলি দাসের চিঠি খুব সুন্দর লাগলো। ইন্দ্রাণী চক্রবর্তী দিদি লিখছেন, উপস্থাপনার গুণে সকলে ছাদের তলায় নিশ্চিত আশ্রয়ের ভিত আরও শক্তপোক্ত ও মধুর হয়ে উঠেছে, সকলকে ধন্যবাদ জানাই। কেয়া বর্মন লিখছেন, আশিসবাবুর লেখার বাঁধন মন ছুঁয়ে গেল। বৃন্দাবন ঘোষ লিখছেন, আশিস চক্রবর্তীর চিঠি দার্শনিকতায় ভরা। নমিতা পাত্র লিখছেন, ছাদ সম্প্রসারণ খুবই মনোমুগ্ধকর। সর্বেশ্বর পাল লিখছেন, ইন্দ্রাণী চক্রবর্তীর চিঠিটা বেশ ভালো। সঙ্গে থাকুন বন্ধুরা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ 61তম পর্বে পৌঁছেছি আমরা। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা ও মালবিকা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি ভাবনায় বিদিশা শেখর হাজরা। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়। ইন্দ্রভবন 7, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, বিষয় নির্বাচনে তুমি অতুলনীয়। স্মৃতির সরণি বেয়ে আমাদের মনকে নিয়ে চলে যায় পেছনে ফেলে আসা হারানো দিনগুলোর মাঝে। শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলোর খেলা, আনন্দ, খুনসুটি, ঝগড়া, হাসি, কান্না সবই যেন লুকিয়ে আছে ছাদের কোনায় কোনায়। অপুদাকে দিদির লেখা প্রেমপত্র পৌঁছে দেওয়া, সে তো ছাদ থেকেই। অন্নপ্রাশন, পৈতে, বিয়ে থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানও ছাদের উপরই প্যান্ডেল করে। ছোটবেলায় যখন বাড়িতে বিদ্যুৎ আসেনি, তখন ছাদের উপর হ্যারিকেনের আলোর পাশে গোল হয়ে বসে ভাই বোনেদের পড়াশোনা। গায়ের রং কালো হওয়ায় পাত্রপক্ষের কাছে বারে বারে বাতিল হওয়া মেয়েটি অদম্য মনের জোরে ও চেষ্টায়
চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে এক ছুটে চলে এসেছিল ছাদে। আনন্দের মাঝে সমস্ত অপমান সেদিন কান্না হয়ে ঝরে পড়েছিল। কেটে গেছে দীর্ঘ সময়। প্রতিবেশী রমা পিসিকে ছেলেরা যখন বাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, শুনেছিলাম রমা পিসির কান্না ভেজা কণ্ঠস্বর, মাথার উপর ছাদটাও তোরা কেড়ে নিলি। প্রতিবন্ধী পাগল ছেলে রাখালকে নিয়ে থাকা শোভা ঠাকুমার এক সিলতে ঘরের ছাদটা যেদিন ঝড়ে ভেঙে পড়েছিল, পাড়ার ছেলেরাই পরদিন সেই ছাদ সারিয়ে দিয়েছিল। প্রিয় পত্রালি, সবশেষে বলি, স্বামীর মৃত্যুর পর আমি প্রচণ্ড অবসাদে ভুগছিলাম। ছেলেদের সেবায় আবার আমি সুস্থ ও স্বাভাবিক হয়েছি। আমি এখন সংসারে ছেলে বৌমাদের ছাদ আগলে তো রাখতেই হবে আমায়, তাই না? চিঠি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন ৭, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭/৪/১১০১ থেকে। সমীর বরণ দত্ত ছোট্ট চিঠি পাঠিয়েছেন, লিখেছেন ১৪০ অমরপল্লী রোড, দমদম, কলকাতা ৭৪ থেকে। প্রিয় পত্রালি, আপাত দৃষ্টিতে বাড়ির ছাদ নস্টালজিক করে দেয়। ছাদের চিলে কোঠার পাশে পায়রার বাক্স, পায়রা ওড়ানো, ঘুড়ি ওড়ানো, ছাদে কাপড় শুকানো, বিশেষ দিনে কাপড় ইত্যাদি রোদে দেওয়া, ছাদের উপযোগিতা অপরিসীম। যাদের পাকা বাড়ি নেই তাদের কারো টিনের ছাদ, কারোবার টালির ছাদ। সেই ছাদ অধিকাংশ মানুষের মাথা গোঁজার ঠাঁই। প্রেম করা ও পায়রা ওড়ানোর ছাদ ধীরে ধীরে কমে আসছে। পুরনো বাড়ি ভেঙে গড়ে উঠছে বহুতল ফ্ল্যাট। ছাদ সংস্কৃতি বদলে যাচ্ছে। ব্যাপক দৃষ্টিতে খোলা আকাশকে ছাদ হিসাবে কল্পনা করা হয়। সর্বশান্ত গৃহহারা যারা, তাদের বাসস্থান খোলা আকাশের নিচে। নীল আকাশেই তাদের ভরসার পৃথিবী। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ছাদ বরাবর কংক্রিটের হতে হবে তার কোনো মানে নেই। লিখেছিলেন সমীর বরণ দত্ত, ১৪০ অমরপল্লী রোড, দমদম, কলকাতা ৭৪ থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭/১/৩/৫/১২ থেকে। প্রিয় পত্রালি, ছাদ হলো আমাদের সবারই বাড়ির এক অবিচ্ছেদ্য অংশ। ছাদ ছাড়া বাড়ির অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই ছাদ হলো বাড়ির পরম বন্ধু। ঠিক তেমনই সে বাড়ির সজীব মানুষদের ও পরম বন্ধু। সেই মানুষগুলির আনন্দ, দুঃখ সবকিছুরই সঙ্গী ছাদ। তা সে হই হুল্লোড়ে পিকনিকই হোক বা মন খারাপের একলা দুপুর। প্রকৃতির সৌন্দর্য পরিপূর্ণভাবে উপলব্ধি করিয়ে ছাদ আমাদের মনকে দেয় এক পরম তৃপ্তি। মনে পড়ে ছোটবেলায় রাতে ঘরের বদ্ধ গরম থেকে মুক্তি পেতে পড়ার বই আর লণ্ঠন নিয়ে চলে যেতাম ছাদে। চাঁদের স্নিগ্ধ আলো, খোলা প্রকৃতি আর মৃদুমন্দ বাতাসে অত্যন্ত জটিল অঙ্ক সমাধান হয়ে যেত খুব তাড়াতাড়ি। এরপর ছাদেই খাওয়া দাওয়া সেরে গল্প গুজব করতাম পরিবারের সদস্যরা মিলে। শীতের দিনে স্নান সারার পর ঠকঠকে কাঁপুনির হাত থেকে মুক্তির একমাত্র পথ হলো ছাদ, বন্ধু ছাদ। তার উপরে এসে পড়া মিটে রোদের কিছুটা অংশ আমায় ধার দিয়ে আরাম দিত আমার কনকনে শীতের থেকে। তোমাকে যখন চিঠি লিখছি বন্ধু পত্রালি, ঠিক এরকম সময়টায় সমস্ত বন্ধুরা মিলে ছাদে পিকনিক করতাম।
তবে বয়স বৃদ্ধির সাথে সাথে সবটাই এখনো অতীত। তবুও সব অতীত হলেও ছাদের সঙ্গে আবার বন্ধুত্ব আজও একইভাবে অমলিন। বাড়ির ছাদে ধান চাষ ছাড়াও নানা রকমের শাকসবজি, দেশি বিদেশি নানান রকমের ফুল ফলের গাছ লাগিয়ে নিজের বাড়ির ছাদকে শখের বাগানে পরিণত করেছে আমার মাস্তুতো দাদা। বিভিন্ন সময়ে শুনেছি তার সবুজ কথা। সেই সবুজ ঘেরা প্রাণের আরামকে অত্যন্ত একবার চাক্ষুষ করার অপেক্ষায় রইলাম। চিঠিটি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। সুপর্ণাদি লিখছেন, আমি যখন ছোট ছিলাম ভীষণ লোডশেডিং হতো। দিনের বেলা লোডশেডিংয়ে অসুবিধা হলেও দাদা আর আমি কোনো রকমে চালিয়ে নিতাম। বিকাল হলে মা আর আমি হারিকেনে তেল ভরে রেখে দিতাম। যেদিন লোডশেডিং হতো না বেঁচে যেতাম। আর যদি লোডশেডিং হতো আমি, দাদা ও মা ছাদে চলে যেতাম। দাদা যেহেতু আমার থেকে অনেকটা বড় ছিল, ওর পড়াশোনার চাপ বেশি থাকতো। ও হ্যারিকেনের আলোতে পড়াশোনাও চালিয়ে যেত। মা সব কিছুর ওপর নজর রাখতেন। চেম্বার সেরে বাবা যখন আমাদের সাথে যোগ দিতেন তখন আমাদের আনন্দের সীমা থাকতো না। বাবা আমাদের নানা রকমের গল্প বলতেন। মা আর আমি গান গাইতাম। দাদাও ভালো গান গাইতে পারত আর তবলা বাজাতে পারত। মনে পড়ে পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে আমাদের আরও মজা হতো। চারিদিক জ্যোৎস্নাগুলোতে ভেসে যাচ্ছে, সে এক অপূর্ব অনুভূতি। যে যার মতো গান, শ্রুতিনাটক, আবৃত্তি, গল্পও বলছে। মায়ের মর্নিং কলেজ ছিল। মা দুপুরের মধ্যে বাড়ি চলে আসতেন। শীতের দুপুরে খাওয়ার পর আমি ও মা বেশ খানিকক্ষণ ছাদে বিছানা পেতে রোদ পোহাতাম, আচার খেতাম। বাড়ির ছাদে আমাদের গোলাপ, টগর, জুঁই ও আরও নানা রকম ফুলের গাছ ছিল। তারা ছিল ছাদের শোভা আর গন্ধ ছড়াতে। সেগুলোর পরিচর্যা আমার দায়িত্বে ছিল। আজ মা, দাদা ও বাবা সবাই অতীত হয়ে গিয়েছেন। আমি আছি শুধু সেই ছাদের স্মৃতি নিয়ে। সেই স্মৃতি তাই তোমার সাথে ভাগ করে নিলাম পত্রালি। লিখেছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। চিঠি লিখছেন দীপমালা জয়সওয়াল, বাড়ির নাম মণিরত্নম, জীবনানন্দ পল্লী, রামপুরহাট, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালি, যে কোনো ইমারতকে সুদৃঢ় করে পরিপূর্ণতা দান করে ছাদ, যার তলায় ক্লান্ত, পরিশ্রান্ত, উদাস, হতাশাগ্রস্ত মন ও শরীর পায় স্বস্তি। প্রিয় ছাদকে কেন্দ্র করে কত মানুষের রয়েছে কত দুষ্টু মিষ্টি স্মৃতি। কিন্তু আমার শৈশব যৌবনে আমাকে ছাদের টক মিষ্টি হাতছানি উপেক্ষা করে অসচ্ছল পরিবারের পাশে শক্ত খুঁটি হিসেবে প্রতিস্থাপিত করতে ছোট থেকেই নামতে হয়েছিল প্রতিযোগিতার রণাঙ্গনে। ফলস্বরূপ বন্ধুত্ব জমাতে পারিনি ছাদের সঙ্গে। আজ আমি জীবন যুদ্ধে প্রতিষ্ঠিত এক সৈনিক। 16 বছরের শিক্ষকতার জীবনে গড়ে তুলেছি বহু ভবিষ্যতের সুনাগরিক। সাধারণের মতো কাটিয়েছি বাঁধা ছকের জীবন। কিন্তু আধুনিক ব্যস্ততম গতিশীল পৃথিবীর দর্প হলো চূর্ণ। যখন মারণ ভাইরাসের করাল গ্রাসে ত্রস্ত সভ্যতার গতি হলো রুদ্ধ, চার দেওয়াল হলো জীবনযাপনের আস্তানা, বদ্ধ ঘরে যখন দম বন্ধ হয়ে আসছিল তখন আমি ছুটে গিয়েছিলাম ছাদে।
একটু তাজা বাতাসের আশায়। আমায় নিরাশ করেনি সে। ছাদের কার্নিশে জমে থাকা শ্যাওলা আর আগাছার ফুলগুলি দোদুল্যমান হয়ে আমাকে তাদের নতুন বন্ধু হিসেবে ছাদে স্বাগত জানালো। প্রতিবেশীদের সঙ্গে আলাপচারিতায় মনে জমে থাকা সব মেঘ মুহূর্তের মধ্যে গেল কেটে। অনুভব করলাম ছাদের নৈসর্গিক মহিমা। আবার অন্য ছাদে বাচ্চাদের প্রাণ খোলা দস্যিপনা, ভাই বোনেদের খুনসুটি, চোখের ইশারায় সবুজ প্রাণদয়ের মন দেওয়া নেওয়া, সংসারের আড়ালে দম্পতিদের কিছুটা সময় শুধু নিজেদের মতো করে কাটানো, সব কিছুর সাক্ষী করালো ছাদ আমায়। আজ এই দীর্ঘ কর্মবিরতির জীবনে ছাদই হয়ে উঠেছে বেঁচে থাকার একমাত্র রসদ ও মতামত বিনিময়ের মাধ্যম, যাকে পার্ক প্রেমী বহুতলবাসীরা ভুলতে বসেছিল। সাহিত্য চর্চার প্রতিভু পথচালী, তোমার আসরে ছাদ নিয়ে স্মৃতি রোমন্থনে একটা কথাই বুঝলাম, যে পৃথিবীর কোনো কিছুই অবহেলার পাত্র নয়। আজ যা গুরুত্বহীন, কাল তা অনির্বচনীয় আনন্দের খোরাক হতেই পারে। চিঠি পাঠিয়েছিলেন দীপমালা জয়সওয়াল। বাড়ির নাম মণিরত্নম, জীবনানন্দ পল্লী, রামপুরহাট, সূচক 731224 থেকে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সব চিঠি নিজ নিজ গুণে সমৃদ্ধ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, দেবজিৎ, আমিও লণ্ঠন নিয়ে ছাদে গিয়ে পড়েছি রে। হ্যাঁ, এই দলে কিন্তু কেয়াও আছেন। এতক্ষণ পর তানজিলাল কাকুকে আমরা পেয়েছি। যাই হোক, শেষের দিকটা ভরে যাবে ছড়ায় ছড়ায়, ভালো লাগছে। রূপালী কোলে লিখছেন, এইমাত্র বসলাম পত্রালির আসরে শুনতে, চিঠির মাধ্যমে স্মৃতিচারণা খুব ভালো লাগছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, থামো থামো, শেয়ারটা করে দিই। হ্যাঁ, দিয়ে গেলাম একটা টোকা, ব্যাস হয়ে গেল। এখন আমার অনেক বন্ধুরা শুনছেন। এই মুহূর্তে 20 জন ডাইরেক্ট, ইনডাইরেক্ট অগুন্তি জন। ঠিক, কাজের কাজ প্রত্যেক পর্বে তানজিলাল কাকু কিন্তু ঠিক করে যান, নিরন্তর করে যান। কাকু, আপনার কাছে তো এটাই প্রত্যাশা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, সুপর্ণা গাঙ্গুলিদের ছাদের সাক্ষী আমিও। তার দাদার তবলা শুনেছি আমিও, যেমন শুনেছি সুপর্ণাদি ও তার মায়ের গানও। তানজিলাল সিদ্দিকী এবং সুপর্ণা গাঙ্গুলি আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেছেন, এবং তানজিলাল সিদ্দিকী লিখছেন, সুপর্ণা গাঙ্গুলি খুব সুন্দর লিখলেও। দেবজিৎ ঘোষ লিখছেন, সাময়িক বিরতি নিয়ে খাওয়া দাওয়া করে এলাম, আবার বসে পড়েছি শুনতে। সব্যসাচীদার মন্তব্যে বুঝতে পারলাম আমার চিঠি পাঠ হয়েছে। যিনি পড়লেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেবজিৎ চিঠিতে লিখেছে, ও আমার বাড়ির ছাদ বাগান দেখতে আসতে চায়, কিন্তু দেবজিৎ যতবারই আসে ততবারই সন্ধেবেলা নাহলে রাত্রেবেলা। শেষবার যেবার এলো রাত্রেবেলা এসে আমার একটা ছবি তুললো আমার সাথে, চলে গেল। তাহলে তো ছাদ দেখা যাবে না। অবশ্যই আসার আমন্ত্রণ রইল, কিন্তু দিনের বেলায়। বন্ধুরা, আপনাদের ছাদ কাহিনীতে ভরে উঠেছে আজকের সন্ধ্যা। সর্বেশ্বর পাল লিখছেন, ছাদে পড়তে গেলে ফাঁকি দেওয়ার সুযোগ বেশি। আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলতে পারি। বাহ। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, আজ খালি মনে হয় এই তো সেদিনের কথা, এত তাড়াতাড়ি সব কিছু অতীত হয়ে যাবে ভাবিনি। তবু তো অতীত নিয়েই আমাদের চলতে হয় দিদি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, দীপমালার শুনছি চিঠি এখন জংশনে, অনেক খুশি অনেক আলো পেলাম মনে মনে। আজকেই হলো ফোনে কথা, বাড়িতে ছিল আসর, আমি ছিলাম বইমেলাতে, কিন্তু জমজমাট ছিল বাসর। দারুণ ভালো লাগলো। শ্রদ্ধা দীপমালা জয়সওয়ালের চিঠি লিখছেন দেবজিৎ ঘোষ। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। চঞ্চলদা লিখছেন দেবজিৎ ঘোষ। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অপেক্ষায় আছি আপনাদের। 20 ফেব্রুয়ারি আমাদের বার্ষিক সম্মেলনের অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, সবাইকে আসতে হবে, কিন্তু আমরা তারই প্রতীক্ষায়।
এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু মালবিকা দত্ত, শ্রীরামপুর হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালী, এমন বিষয় নিয়ে কোথাও তেমন আলোচনা হয় না। পত্রালিতেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সম্ভব। যাই হোক, এরপর এলাম ছাদে। ছাদ হলো এক আবেগ, এক জ্যোৎস্না মাখা রাত, এক বৃষ্টির রাত, আবার মন কেমনের রাত। ছোটবেলা থেকে আমাদের ছাদ ছিল না। ছিল না বলতে আমাদের টালির বাড়ি ছিল, হ্যাঁ, মাথা গোঁজার ঠাঁই ছিল, কিন্তু সেই ছাদে উঠে দাঁড়িয়ে চলন্ত হাওয়ার সাথে ধাক্কা খাওয়ার ইচ্ছা ছিল অপূর্ণ। তারপর বছর 6 বাদে বাবা ইচ্ছা পূরণ করেন। ছাদ হলো। আমি একটা ছাদ বাগান করলাম, পছন্দের মতো সাজালাম সে ছাদ বাগান, যেখানে বেল, জবা, কাঞ্চন, বোগেনভেলিয়া, শিউলি সবাই একসাথে থাকে। একলা মন খারাপের দিনগুলি সবই তারা জানে বর্ষায় কতটা পরিমাণ বৃষ্টি পড়ে। ছাদ হলো আমাদের সকলের প্রিয়, খুব আপন, খুব কাছের। মাঝে মাঝে ভাবি আজও প্রায় 50% মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। যখন স্টেশনের ধারে অসহায় মানুষদের দেখি ভীষণভাবে কেঁদে ওঠে বুকটা। তাদের ছাদ না থেকেও যে ছাদ আছে এটা ভেবেও ভালো লাগে। ওই যে প্ল্যাটফর্মের সেটটা, ওটাই ওদের ঝড় জলের দিনের অনেকটা ভরসা। পত্রালী, তোমার বয়স আরও বাড়তে থাকুক, আমার এটাই কামনা। লিখেছিলেন মালবিকা দত্ত, শ্রীরামপুর হুগলি, সূচক 712203 থেকে। আমাদের নতুন পত্রবন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন রতন ব্যানার্জি, রাতমা, মল্লারপুর, সূচক 731245 থেকে। কথায় আছে, যার পায়ের তলায় মাটি আর মাথার উপরে ছাদ নেই, তার জীবনই বৃথা। সত্যি পত্রালী, তোমার বিষয় নির্বাচন অনবদ্য। সুস্থ শরীর থাকলে অন্যের সংস্থান হয়, কিন্তু দিন গুজরানের পর পরিশ্রান্ত শরীরের প্রয়োজন একটু বিশ্রামস্থল, যেখানে সে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে পারবে। এই আশায় মানুষ সৃষ্টি করেছে ছাদ, অর্থাৎ একটি ছাউনি। তাই আদিম মানুষ বেছে নিয়েছিল গিরিকন্দরকে। বৃষ্টি, বাদল, ঝড়, ঝঞ্ঝার মধ্যেও নিজেকে সে গুহা মধ্যে নিরাপদ অনুভব করত। কালক্রমে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো বেশি বাসস্থানের প্রয়োজন পড়ল। প্রকৃতির সৃষ্ট গিরিগুহার অপ্রতুলতার কারণে মানুষ গাছের ডালপাতা দিয়ে তৈরি করল প্রথম বাসস্থান, কিন্তু সেটাও ক্রমবিকাশের ধারায় পরিবর্তিত হয়ে পরিণত হলো কংক্রিটের ছাদে। আজ মানুষ সৃষ্টি করেছে গগনচুম্বী অট্টালিকা। প্রয়োজনের তাগিদে মানুষের সৃষ্ট ছাদ আজ পরিণত হয়েছে স্ট্যাটাস সিম্বলে। পরস্পরের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে তার উচ্চতা নিয়ে। এই আল্ট্রামডার্ন যুগে মানুষ মাটিতে পা দিতে চায় না। খেলাধুলা, অবসর, বিনোদন, দুষ্ট মিষ্টি প্রেমালাপ সবই সংঘটিত হয় ছাদের উপর। সাম্প্রতিক কালের দীর্ঘ লকডাউন ছাদকে মানুষের আরো বেশি আপন করে দিয়েছে। গৃহবন্দী মানুষ প্রকৃতির মুক্ত রূপকে দেখার জন্য ছুটে গেছে ছাদে আর ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। ব্যস্ততম পৃথিবীর ব্যস্ত মানুষের আজ একমাত্র বন্ধু হলো ছাদ। প্রিয় পত্রালী,
তোমার শব্দসীমার চোখ রাঙানিতে আমার এই বাধ্য কলম এখানেই আপাতত বিরতি নিল। ভালো থেকো বন্ধু। চিঠিটি পাঠিয়েছিলেন রতন ব্যানার্জি, রাতমা, মল্লারপুর। সূচক 731245 থেকে। অনেক পত্রবন্ধু লিখছেন শব্দসীমার চোখ রাঙানির কথা। তবে কি পত্রালির শব্দ সংখ্যা বাড়াতে হবে, না যেটা আছে সেটাই থাকবে? সিদ্ধান্ত নেব, তবে এখন নয়। 20শে ফেব্রুয়ারি আপনারা বলবেন আপনারা কেমনটি চান। হবে আলোচনা, হবে কথাবার্তা, হবে অন্য কোনো অনুষ্ঠান করা যায় কি না তার চিন্তাভাবনা। কি বন্ধুরা, আসছেন তো? আমরা কিন্তু অপেক্ষায় আছি। ওদিকে আমাদের সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা আজকেও কিন্তু ঘুমিয়ে পড়েছেন, কারণ মাঝে মধ্যে শীতে ঠান্ডায় ছাদের ওপর গিয়ে উনি দোলনায় দোলেন। এবার আজকেও মনে হয় দোলনায় দুলতে দুলতে সৌমেন কাকু ঘুমিয়ে পড়েছেন, কারণ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তাই আর কি। চৈতন্য দাস লিখছেন, অসম্ভব সুন্দর সুন্দর লেখা শুনছি আর সমৃদ্ধ হচ্ছি। অসংখ্য ধন্যবাদ পত্র সাহিত্য বন্ধুদের। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, পত্রালি সব বিষয় নির্বাচন খুব সুন্দর। পত্রালির আসরে সবাইয়ের চিঠি শুনি, সবাই খুব গুণী। পত্রালি আমাকে সুযোগ করে দেওয়াতে আমি ধন্য। দিদি, দেখা হবে বালিতে 20শে ফেব্রুয়ারি। মলয় মাঝি লিখছেন, আমি দুঃখিত দেরিতে আসার জন্য। দেবজিৎ ঘোষ লিখছেন, নতুন পত্রবন্ধু মালবিকা দত্ত সুন্দর লিখেছেন। মালবিকা লিখেছে এবং আজ মালবিকা চিঠিও পড়ছে আমাদের স্টুডিওতে আমার পাশে বসে। তাজিলাল সিদ্দিকী লিখছেন, 22শে ফেব্রুয়ারি হবেই হবে বালির মাঠে দেখা। এখন চঞ্চল তোমার কণ্ঠে মালবিকা দত্তর লেখা। ছাদের কথা বললেন তিনি, শোনালে গো তুমি, তাড়িয়ে তাড়িয়ে মুগ্ধ হয়ে শুনলাম ছাদকে আমি। কেয়া বর্মন লিখছেন, উপস্থাপিকা লেখিকা মালবিকা অনবদ্য। বাহ, সবকটা মিলে গেছে তো, উপস্থাপিকা লেখিকা মালবিকা। কেয়া, তুমিও অনবদ্য। আর তাজিলাল কাকু তো আছেই, ছন্দের জাদুকর। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, ধন্যবাদ, আপনাদের মতন লেখা লিখতে পারি না, চেষ্টা করি মাত্র। দেবজিৎ ঘোষ লিখছেন, ভালো লাগলো রতন ব্যানার্জির চিঠিখানি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, শুনেছি ধর্মগ্রন্থ ছুঁয়ে অনেক মিথ্যে বলা হয় কোথাও কোথাও, আবার কি খেলে যেন গড়গড়িয়ে সত্যি কথা বলে ফেলি আমরা, থামানো যায় না। ছাদে উঠে পড়া ফাঁকি, বাড়ির চোখের আড়ালে চোখাচোখি প্রেম, খোলা আকাশ বাতাসের সাথে সখ্য, জীবনের কষ্টকল্পিত ছাদ গড়া, কত বিরহ বেদনার স্বাদ কাহনও ধরা দিল, শুধু বিষয়টি এত সত্য কথা বলিয়ে নিল। বাহ, অবশেষে শেষের দিকে সৌমেন কাকুর এই কমেন্টটা কিন্তু খুব ভালো লাগলো। আমরা বরং মালবিকার কাছে আরেকটা চিঠি শুনবো। মালবিকা, হ্যাঁ, আরেকটা চিঠি মালবিকা পড়ে দাও। এত চিঠি আছে, নয়তো শেষ করতে পারবো না, সময় আছে, একটা চিঠি তুমি পড়ে দাও। এর পরের চিঠিটি পাঠিয়েছেন নমিতা পাত্র, রবীন্দ্রনগর, মৌরিগ্রাম, জগাছা, হাওড়া। সূচক 711302 থেকে। পত্রপ্রিয়া পত্রালি, কুয়াশা মাখা হিমেল হৃদয় থেকে তোমাকে জানাই উষ্ণ অভিনন্দন। কুহেলিকার গুণ্ঠন খুলে সবেমাত্র এক ফালি রোদ এসে পড়েছে ছাদে। হাতে এক কাপ গরম চা নিয়ে তোমার সঙ্গে ছাদে বসেই মনের কথা বলি। বছর কয়েক আগে মুষলধারী বৃষ্টির একদিন হাঁড়ি, কড়া, গামলা, বালতি পাততে পাততে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমরা সবাই ভিজে সপসপে হয়ে গেছি, সেটা কিন্তু ফুটো ছাদের দৌলতে। তারপর কখনো মাথার উপর ছাদ, কখনো বা টিন টালির ছাউনিতে ভালো মন্দের নানান স্মৃতি মানুষপটে আঁকা আছে।
বিশেষ করে 10টা 5টার কলম পেশা মানুষের মাথার উপর নিজস্ব ছাদ কল্পনাতীত। এ তো গেল বাল্য ও কৈশোরের ছাদ কাহিনী। অন্তর্দৃষ্টি প্রসারিত করলে দেখা যায় কাঠফাটা রোদ্দুরে, ভরা বর্ষায় ও শীতের সময় ফুটপাত কিংবা রেল স্টেশনের বাসিন্দাদের নিশ্চিন্তের ছাদ হলো রেল কোম্পানির ছাদ। ছাদ নিয়ে একটা মিষ্টি গল্প বলি। বনিবনাহীন দুই পরিবারের দুটি অসহায় ছোট ছেলে মেয়ে নারকেল মালা ও পাটের দড়ি দিয়ে তৈরি টেলিফোনিক আলাপন, সেও ছাদে গিয়ে। দুটি পরিবারের দড়ি টানাটানিতে পাটের দড়ি সাময়িকভাবে ছিঁড়ে গেলেও মনের বাঁধন আরও দৃঢ় হয়ে গেল। পরবর্তীকালে টেলিফোনের তার বিবদমান দুই পরিবারের মিলন ঘটিয়ে ছাদেই হলো শুভ পরিণয়। ছাদকে কেন্দ্র করে আরও কত রোমান্টিক প্রেমের কাহিনীর সূচনা তা বলা বাহুল্য। আজ এইটুকু থাক। সমস্ত পত্রবন্ধুদের আমার ছোট্ট ছাদে বৈকালিক চায়ের আমন্ত্রণ জানালাম। চিঠিটি পাঠিয়েছিলেন নমিতা পাত্র, রবীন্দ্রনগর, মৌরিগ্রাম, জগাছা, হাওড়া, সূচক 711302 থেকে। সত্যি বন্ধুরা, শুধুমাত্র এই ছাদ বিষয়ক চিঠিতেই আমরা এত এত আমন্ত্রণ পেলাম যে তা বলার নয়। আজ তবে এইটুকু থাক, বাকি চিঠি শুনব আগামী রবিবার। তাই তো বন্ধুরা, প্রচুর চিঠি এখনও আমাদের দপ্তরে অপঠিত হয়ে রয়েছে। আপনারা যারা এখনও লেখেননি কিন্তু লিখতে চান, 20 তারিখ মানে আগামীকালকের মধ্যে তারা চটপট চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা শুনবো, আমরা শোনাবো আপনাদের ছাদ কাহিনী। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে, আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। আরেকটা কথা বন্ধুরা, যেসব পত্রবন্ধু আমাদের গল্প লিখে পাঠাচ্ছেন, ছোটদের শোনার মতন গল্প, অনুগ্রহ করে ছোটদের শোনার মতন গল্প লিখে পাঠান। কোনো বুজরুকির গল্প, কোনো কুসংস্কার, ওঝা, ভূত, প্রেত, ডাইনি এসব লিখবেন না। কোনো কুসংস্কার বাচ্চারা শুনুক, সেটা আমরা চাই না, সেটা আপনারাও চান না। একটু সতর্ক থাকবেন। ছোটদের মতন করে গল্প লিখে পাঠান, আমরা শোনাবো বাচ্চাদের, ছোটদের সেই গল্প। খুব খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। অঞ্জলিদির সেতার জানিয়ে দিচ্ছে অনুষ্ঠান শেষ করতে হবে। অঞ্জলিদি প্রত্যেক সপ্তাহে শুরু থেকেই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু দৃষ্টিশক্তির সমস্যা হওয়ার কারণে উনি কমেন্ট করতে পারেন না। অনুষ্ঠান শেষ হয়ে গেলেই উনি কিন্তু আমাকে জানান ফোন করে। আজ অঞ্জলিদির সেতার জানিয়ে দিচ্ছে টুংটাং করে যে অনুষ্ঠান শেষ করতে হবে। তাহলে আজকে শেষ করি বন্ধুরা। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।